আচ্ছা, এখন 11 নম্বর এমসিকিউটা দেখো। এখানে বলছে এর সরল মান নিচে কোনটি? মানে এটাকে হালকা একটু সরল করতে বলছে, হ্যাঁ? তো এটাকে কীভাবে সরল করতে পারি? যেহেতু এখানে ইনভার্স আছে, ইনভার্স মানে কি দিতে পারি আমি? 1/p দিতে পারি। আবার এখানে ইনভার্স আছে, তাহলে হচ্ছে 1/কিউব। ওকে? এটা তো তোমরা পারো। তারপরে -2, ইনভার্স -2। ওকে। সো এখানে কি লসাগু নাও, পি কিউব, এখানে কিউব প্লাস পি। ওকে? আচ্ছা, এবার এখানে -2 আছে না পাওয়ারে? এই মাইনাসের কারণে 1/, হয়ে যায়। বিষয়টা বোঝো নাই। ধরো হচ্ছে a⁻1 আছে। এই যে মাইনাস আছে না? এই মাইনাসটার কারণে কী হয়ে যাবে? 1/, তাহলে 1/a হয়ে যাবে। ধরো a⁻³ আছে। এই মাইনাসের কারণে কী হয়ে যাবে? 1/a³ হয়ে যাবে। ওকে? তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের কারণে কী হয়ে যাবে বলো তো? এই যে 1/, হয়ে যাচ্ছে। 1/p+কিউব আর p কিউব। এখন তুমি যদি এটাকে উল্টায় দাও তাহলে, আচ্ছা যেহেতু আবার স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ারটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে? এখন তুমি যদি এটাকে উল্টায় দাও তাহলে কী হয়ে যাচ্ছে? p³ আর p+কিউব। ঠিক আছে? এবার স্কোয়ারটা দিয়ে দাও, তাহলে এটাও স্কোয়ার পাবে, এটাও স্কোয়ার পাবে, এও স্কোয়ার পাবে। তাহলে কোনটা হচ্ছে দেখো তো? এটা না? এই জিনিসটা আমি হয়তো তোমাকে একটু এভাবে ক্যালকুলেশন করছি, বাট তুমি হালকা একটু ইমাজিনেশন করো যে এখানে 1/p হচ্ছে, এখানে 1/কিউব হচ্ছে, তারপরে তুমি হচ্ছে লসাগু নিলে p কিউব হচ্ছে। এবার উল্টায় দিচ্ছ, উল্টায় দেওয়ার পরে আবার স্কোয়ার থাকতেছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। তুমি এত কিছু করাও লাগে না, তুমি জাস্ট এটা কিন্তু চোখ বুঝে দেখে বলে দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি হচ্ছে 12 নম্বরে যাই। এটার সুপার একটা টেকনিক আছে, সেটা দেখো কীভাবে এটা সলিউশন করি। এখানে দেখো 1, তারপরে কি -1, +1, -1, +1, -1 বলছে এই গুণোত্তর ধারাটির প্রথম এত সংখ্যক পদের পদের সমষ্টি কত? হ্যাঁ, এখন এইখানে কি বলছে? এটা একটা ধারা না? যেহেতু ধারা এটা, হ্যাঁ, এখন দেখো আমি যদি প্রথম দুইটা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? হচ্ছে, দেখো তো 0 হচ্ছে না? আবার যদি আমি এটা এটা যোগ করি, কয়টা? 4টা না? এখানে 4টা যোগ করলেও কি 0 হয়ে যাচ্ছে না? মানে যদি জোড় সংখ্যক পদ আমি যোগ করি তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে, আর যখনই বিজোড় হবে তখন দেখো 1 থাকতেছে। যদি আমি 3টা যোগ করতাম, 3টা মানে কি 1 - 1 1 না? তাহলে কি হইতো দেখো তো? 1 হইতো। আবার 1 - 1 +1 -1, 4টা করলে কি হয়ে যাচ্ছে দেখো? 0 হয়ে যাচ্ছে। তারপরে এখানে লজিকটা হচ্ছে আমরা যদি হচ্ছে বিজোড় সংখ্যক পদ যোগ করি তাহলে হচ্ছে আমাদের 1 পাবো, আর আমরা যদি জোড় সংখ্যক পদ যোগ করি তাহলে আমরা 0 পাবো। হ্যাঁ? আচ্ছা, এখানে বলছে এত সংখ্যক পদের সমষ্টি কত? এখন এখানে একটু লজিক দেখো। n এর মান তুমি যতই বসাও না কেন, 0 তো বসাইতে পারবা না, কারণ n এর মান মানে যেহেতু পদ সংখ্যা তো আর 0 হইতে পারে না। পদ সংখ্যা 1 থেকে শুরু হইতে পারে। এখন তুমি এখানে যাই বসাও না কেন সেটা 2 এর সাথে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? জোড়। আর জোড়ের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে সেটা কি হয়ে যায়? বিজোড়। এবং বিজোড় সংখ্যক পদ তুমি যোগ করতেছো। বিজোড় সংখ্যক পদ যোগ করলে কি হয় বলো তো? 1 হয় না? এই যে 1, তাহলে অ্যান্সার। ওকে? আচ্ছা, এখন 13 নম্বরটা দেখো। 13 নম্বরে এটারও একটা সুপার একটা টেকনিক আছে। তুমি ভিডিওটা পোস্ট করে তুমি হচ্ছে সলিউশন করে দেখতে পারো অ্যান্সার কত আসছে। যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানিও আরকি, হ্যাঁ? আচ্ছা, এখানে বলছে সমান্তর ধারার n তম পদ। এখন বলো সমান্তর ধারার কে তুমি এই সূত্রটা জানো? n তম পদের যোগফলের সূত্র। এটার সূত্র এটা না? a প্লাস n মাইনাস 1 d, এটা না? বলছে কি n তম পদ হচ্ছে 3 প্লাস n/4। ওকে? দেখো এইখানে আমি কিভাবে আমার লজিকটা অ্যাপ্লাই করি। সো একটু যদি ভালো করে দেখো, এইখানে দেখো a আছে, এই পাশে তোমার ডি, এন এর সাথে যদি ডি গুণ হয় তাহলে এন ডি হচ্ছে না? তার মানে আমি এটা শিওর এই এন এর সাথে যে থাকবে সে হচ্ছে অন্তর। এখানে কি বের করতে বলছে বলো? বলো দেখো তো। বলছে একটি সমান্তর ধারার এনতম পদ এটা হলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর ডি না? তাহলে এন এর সাথে যা থাকবে সেটাই সাধারণ অন্তর। তাহলে আমি একটু এইখানে দেখি এন এর সাথে কে থাকে। তাহলে এটাকে যদি ভাঙি 3/4, তারপরে এখানে কি যাচ্ছে? n/4। তাহলে এখানে এন এর সাথে কে আছে বলো তো? এন এর সাথে আছে না 1/4। তাহলে যেহেতু এন এর সাথে 1/4 আছে, তাহলে আমি 1/4কে বলতেছি সাধারণ অন্তর। তাহলে এখানে সাধারণ অন্তর কত হবে বলো তো? 1/4 হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা,
এখন আমরা 14 নম্বর এমসিকিউটা একটু দেখি এটা পারি কিনা। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 4 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি? আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আগে আমরা ত্রিভুজটা আঁকাই নিই। আমরা ম্যাথ পারি আর না পারি, আগে আমরা এটা আঁকাই, এটা ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যদি এটা ভালো করে বুঝতে পারি তাহলে দেখবা যে আমরা সবই পারতেছি। তো সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, এটা তো আমরা জানি। এখন কি বলছে? সূক্ষ্ম কোণ দেয়, তাহলে বাকি দুইটা কোণ না সূক্ষ্ম কোণ, কারণ এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমি এটা একটা ধরলাম এক্স আর একটা ধরলাম ওয়াই। তাহলে এখানে আমি কি বলতে পারি না, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যেহেতু হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হইতে পারে? 90 ডিগ্রি হইতে পারে। তাহলে আমি একটা কন্ডিশন দাঁড় করাই ফেলি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। ওকে, এখন দেখো আর একটা কন্ডিশন দেওয়া আছে, সূক্ষ্ম কোণদের পার্থক্য 4 ডিগ্রি হলে, তাহলে আমি ধরি যে এক্স বড়, তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে কত হবে? 4 থাকবে। হ্যাঁ, এখন দেখো দুইটা যোগ করে দিই, ওয়াই ওয়াই কাটা, 2x ইকুয়াল টু কত হবে? 94। 94কে তুমি 2 দ্বারা ভাগ করো, কত থাকে বলো তো? তোমার থাকে 47। ওকে, এখন এখানে বলছে ক্ষুদ্রতম কোণের মান কত হবে। এখন আমি এখানে ক্ষুদ্রতম কোণ কাকে ধরছি? ওয়াইকে ধরছি না, কারণ যখন বিয়োগ করবা, বিয়োগ করলে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয় না। তাহলে যেহেতু আমি ছোটটাকে ওয়াই বাদ দিছি, তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ ওয়াই, তাহলে আমার লাগবে ওয়াই এর মান, বাট আমি তো এক্স এর মান পাইছি। এখন এক্স এর মানটা নিয়ে যে ধরে যদি এখানে বসাই দাও, তাহলে কি কত পাচ্ছ? 47 প্লাস ওয়াই ইকুয়াল টু 90। 47 ওই পাশে নিয়ে যাও, নিয়ে যেয়ে দেখো, ক্যালকুলেশন করে দেখো কত আসে, দেখবা যে 43 পাচ্ছ। ওকে, আচ্ছা, এখানে বলছে 15তে একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়? তাহলে ট্র্যাপিজিয়াম জিনিসটা কি এটা আগে বুঝি। ট্র্যাপিজিয়াম হচ্ছে দুইটা সমান্তরাল বাহু থাকবে। হ্যাঁ, এটা দাগটা সোজা হয় নাই, আমি একটু সোজা করে দেওয়ার ট্রাই করি, তাহলে ভালো করে বুঝতে পারবা। সোজাই হয় না তো। ওকে, দুটো সমান্তরাল বাহু থাকবে। হ্যাঁ, ওকে, এটা সমান্তরাল বাহু কিন্তু, বাট এই বাহু দুইটা অসমান হবে। সমান্তরাল হবে বাট এটা অসমান। ওকে, আবার এই দুইটা বাহু লাগবে। আমি যদি এই 4টা মান জানি, তাহলে এটা কিন্তু দেখো ট্র্যাপিজিয়াম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়াম আঁকার জন্য আমাদের কয়টি উপাত্তের প্রয়োজন হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা বাহু কিন্তু অসমান হইতে পারে। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়াম অঙ্কন করতে 4টে উপাত্তের প্রয়োজন। ওকে, আচ্ছা, দেন আমরা হচ্ছে 16 নম্বর এমসিকিউটা দেখি। এখানে বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ। তাহলে এখানে কোন ত্রিভুজ বলছে? সমকোণী। তাহলে আমরা সমকোণীটা এঁকে ফেলি। আমরা ম্যাথে একটু ফিগারটা এঁকে এঁকে বোঝার চেষ্টা করব। যখন আমরা ফিগারটা আঁকবো, বুঝছো, ফিগারটা যদি কোনো কারণে ধরতে পারি, তাহলে দেখবা যে ম্যাথ 50% ডান সলিউশন। ওকে, এখন এখানে কি বলছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় একটি অপরটির দ্বিগুণ। তাহলে সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আগের এমসিকিউ সলিউশন করতে যাই বলছি। এখন সূক্ষ্ম কোণদ্বয় একে অপরের দ্বিগুণ, তাহলে এইটা এক্স আর এটা কি 2x না? দেখো বুঝছো কিনা। আচ্ছা, বলছে এখানে ক্ষুদ্রতম কোণ কোনটি, তাহলে এই এক্স এর মান কত এটা বলছে, জানতে চাইছে আর কি। এখন এখানে কোন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি বলো? কমেন্ট বক্সে জানাইতে পারো এইখানে কোন কন্ডিশন তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ। ওকে, তারপরেও দেখো আমি সলিউশন করে দিই। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাহলে আমি এক্স প্লাস 2x প্লাস 90 দিই ইকুয়াল টু 180 লিখতে পারি। তাহলে এখানে 3x ইকুয়াল টু 180 মাইনাস 90 দিতে পারি। এখন 180 মাইনাস 90 যখন দিব, এখানে কত থাকবে? 90 না? এক্সের মান কত হবে বলো তো? 90 ভাগ 3, 3 3কে 9। তাহলে এক্সের মান আমি কত পাচ্ছি? 30 পাচ্ছি না? তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ কত হচ্ছে? 30 ডিগ্রি না? দেখো অ্যান্সার 30 হবে। আচ্ছা, 17 নম্বর কি বলছে? বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে। বহিস্পর্শ মানে কি? ধরো এটা একটা বৃত্ত, আবার এটা আর একটা বৃত্ত। এই দুইটা বৃত্ত কি করছে? পরস্পরকে বহিস্পর্শ করছে। তাদের একটির ব্যাস 8 সেন্টিমিটার। যদি ব্যাস 8 সেন্টিমিটার হয়, তাহলে এদের ব্যাসার্ধ এটা কত হবে? 4। ওকে, বলছে এবং অপরটির ব্যাসার্ধ, অপরটির আবার ব্যাসার্ধ দিছে, অপরটির ব্যাসার্ধ কত? এটা বলছে যে 4।
হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয় কোন দুইটা বলো তো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এই বৃত্তের কেন্দ্র এটা। এখন তুমি 4 আর 4 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 8। তাহলে 8 সেন্টিমিটার হবে। দেখছো, তুমি হচ্ছে চোখ বুঝেই বলে দিতে পারবা। যদি বৃত্তদ্বয় হচ্ছে বহিঃস্পর্শ করে, তাহলে হচ্ছে এদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল হবে হচ্ছে মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। সরি, যদি বৃত্তদ্বয় হচ্ছে বহিঃস্পর্শ করে, তাহলে ব্যাসার্ধদ্বয়ের যোগফলই হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে বহিঃস্পর্শ করলে কি হবে? যদি বহিঃস্পর্শ করে তাহলে আমাদের করতে হবে হচ্ছে যোগ। আর যদি অন্তঃস্পর্শ করে, এমন অন্তঃস্পর্শ করে, তাহলে আমাদের ব্যাসার্ধদ্বয় করতে হবে কি? বিয়োগ। জাস্ট এই লজিকটা অ্যাপ্লাই করো। এই শর্টকাট যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে এটাও করা লাগে না। এটা জাস্ট তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য আমি সবগুলো একটু এক্সপ্লেন করে করে তোমাকে বোঝাচ্ছি। ওকে, তাহলে যদি আমি আবার রিপিট করি, যদি বহিঃস্পর্শ করে মানে এটা বহিঃস্পর্শ করে তাহলে কি? যোগ। আর যদি অন্তঃস্পর্শ করে কোথাও পাও তাহলে কি? বিয়োগ। ওকে, এটা একটু ভালো করে মনে রাখো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, 18 নম্বর দেখো। আমরা এই ভিডিওতে 20 পর্যন্ত করব। ওকে, সো 18 নম্বরটা একটু ভালো করে দেখো। এখানে বলছে, আচ্ছা এই 18 নম্বর এমসিকিউটা আমি 20-এর পরে করতেছি, বাট তুমি একটু দেখো এটা পারো কিনা। আর এটা আমি তোমাকে 90% দিচ্ছি, তুমি কোনো না কোনো এক্সামে পাবা। 90%, 100% দিচ্ছি না, 10% কোনো না কোনো কারণে মিস্টেক হইতে পারে, হ্যাঁ, তবে এটা কোনো না কোনো এক্সামে পাবা। সো কতটা ইম্পর্টেন্ট একটু ভাবো, ঠিক আছে? তবে তুমি ট্রাই করো, তারপর আমি এটা 18 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, 19 নম্বর দেখো। এখানে বলছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো বর্গের পরিবৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? এটার যদি ফিগার রাখতে পারো এটা পারবা, আর ফিগার না আঁকতে পারলে পারবা না, সোজা কথা। তাহলে আমি ফিগারটা আঁকি। এটা হচ্ছে বর্গ, ঠিক আছে? যদিও বর্গ হয় নাই, ধরে নেও বর্গ। পরিবৃত্ত কি মানে এর উপর দিয়ে যদি কোনো একটা বৃত্ত আঁকো, এইভাবে যদি কোনো একটা বৃত্ত যায়, এর ব্যাস, ব্যাস মানে কি দেখো তো, এইটা কি বৃত্তের ব্যাস হইতে পারে না? কিন্তু দেখেছে, তাহলে বৃত্তের ব্যাসও যা, আবার দেখো তো বর্গের কর্ণও সেম কি না? বর্গের কর্ণ তো সেম। কারণ যেহেতু বর্গের এক বাহু দিয়ে দিছে, এটা বাহু কত দিছে? এটা 5 দিছে, এটা 5 দিছে। আমরা কর্ণের সূত্র কি জানি বলো তো? √2a না? তাহলে এর জায়গায় তুমি মান বসাও, √2, এর জায়গায় 5 বসাও, তো √2 5, মানে 5√2, এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা 20 নম্বরটা দেখো। 20 নম্বরটা অনেক অনেক ইজি। এখানে বলছে কট থিটা। এখন কট থিটা মানে কি? কট থিটা মানে কি? কস বাই সাইন না? এটা তো। এখন দেখো কোসেক আছে, আমি কোসেককে এইভাবে লিখতে পারি না? একটু এই পাশে দেখো, 1/sin থিটা। আমি যদি এই দুইটা গুণ করি কস থিটা, তাহলে না আমি কট থিটা পাচ্ছি, ঠিক আছে? তার মানে কি, আমি যদি এই দুইটা ভ্যালু গুণ করে দিই তাহলে আমি কট থিটা পাচ্ছি। গুণ করি আবার এইটাকে তোমার, আচ্ছা এই দুইটা গুণ করতে হবে আর কি। তো দেখো গুণ করো, 4/√6 মাইনাস √2 গুণ √6 প্লাস √2 বাই 4। দেখো এই 4 কাটা যায়, আর এখানে থাকে √6 প্লাস √2 বাই √6 মাইনাস √2। এটা তুমি যদি ক্যালকুলেটারে একটু বসায় যদি ইকুয়াল চাপ দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবা। পরে অপশন টেস্ট করবা, দেখবা যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এমসিকিউটা এইভাবেই করতে হবে ভাই। এমসিকিউ যদি ধরে ধরে ম্যাথের মতো করতে যাও তাহলে তুমি দেখবা যে ওই যে টাইম শেষ হওয়ার আগে দেখবা যে সামনে থেকে তোমার এমসিকিউর শিটটা নাই, ঠিক আছে? সো এমসিকিউ এইভাবেই করতে হবে। যদি এইভাবে করতে পারো তাহলে মনে করো যে তুমি ফাইনাল পরীক্ষায় 30টাই অ্যান্সার দেখা আসতে পারবা। আর 30টার মধ্যে যদি কোনো কারণে তোমার যদি 25টা এমসিকিউ ক্রস করতে পারো তাহলে ওই তুমি ম্যাথে ওই সাবজেক্টে প্লাস, তুমি এটা শিওর থাকো। আর 25টা যদি এমসিকিউ তুমি আপ না করতে পারো, ওইখানে প্লাস ওঠানো অনেক টাফ আছে ভাই। তুমি 25টা এমসিকিউ পারো নাই মানে তোমার ম্যাথে অনেক বেসিক ঘাটতি আছে। আর ওই বেসিক ঘাটতি নিয়ে যে তুমি সিকিউ যে সব পেরে ফেলবা, এটা এটা কোনো দিনও পসিবল না, ঠিক আছে? তুমি যদি 25টা ক্রস করতে পারো তার মানে তোমার ভিতরে ম্যাথের বেসিক অনেক ভালো আছে। তাহলে দেখবা যে আবার তুমি সিকিউ তো দেখবা যে ভালো পারতেছো। তার মানে কি, তুমি ওভারঅল দেখবা যে ম্যাথে যদি এমসিকিউতে 25+ ক্রস করতে পারো, দেখবা যে টোটাল 90 আপ হয়ে যাচ্ছে। প্লাস তো দূরের কথা, 90 আপ হয়ে যাবে, বুঝতে পারছো? আর যদি না পারো তাইলে ভাই কিন্তু ঝামেলা আছে, প্লাস এখানে মিস্টেক হয়ে যাবে। আর এইখানে যদি একবার তোমাদের প্লাস মিস্টেক হয়ে যায়, সামনে কিন্তু তোমাদের আরও অনেক সাবজেক্টেও মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? জেনারেল ম্যাথে যদি ভালো করে না পারো, সায়েন্সের পোলাপান বাকি সাবজেক্টগুলো তো তাহলে পারোই না। সো তখন কিন্তু ওই প্লাস মিস হয়ে যাবে। আর যদি একবার প্লাস মিস হয়ে যায় তাহলে কিন্তু ওই
ইন্টারেতেও প্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে। আর 2টা জায়গায় যদি প্লাস মিস হয়ে যায় তাহলে তুমি কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার তোমার সম্ভাবনা খুবই কম আছে। আর যদি ভার্সিটিতে চান্স না পাও তাহলে তোমার লাইফটা তেজপাতা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। ঠিক আছে? সো সব মিলাই আর কি তোমাকে ম্যাথ ভালো করে পড়তেই হবে যদি লাইফে ভালো কিছু করতে চাও। আর ম্যাথে যদি ভালো কিছু করতে চাও তাহলে এমসিকিউতে ভালো করতে হবে। সো এই জন্যই আমি তোমাদের এই যে অনশট প্রোগ্রামটা চালু করতেছি। আর এইখানে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে মিনিমাম 30টা তোমার এইভাবে মডেলগুলো সলিউশন করে দিব। আর এইগুলো যদি ধরে ধরে সলিউশন করতে পারো তুমি যে কোনো এক্সামে 25টা এমনি কভার করে আসতে পারবা। ওকে, সো এই জন্য দরকার তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আর একটু অনুপ্রেরণা আর কি। সো এটা পাইলে আমার যে মূল্যবান সময়টা দিচ্ছি তাহলে আমি নিজেকে আমার মানে এই সময়টার যে সার্থক হয়েছে এটা আমি নিজে নিজে ফিল করতে পারবো। ওকে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। এখন আসা যাক 18 নম্বর এমসিকিউটা কীভাবে সলিউশন করি। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে একটা বৃত্ত এঁকে ফেলি। ওকে, বৃত্তটা সুন্দর একটা বৃত্ত হয়েছে কিন্তু, হ্যাঁ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এটার ব্যাসার্ধ কি 5 না, দিলাম। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে বৃত্তের জ্যা। ঠিক আছে, এই জ্যায়ের উপর, এটা বৃত্তের কেন্দ্র, এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 3। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটা 3 দিলাম। ওকে, হলে ওই হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? ওই জ্যায়ের দৈর্ঘ্য মানে কি, ধরো এটা এ আর এটা বি, তার মানে কি এ বির দৈর্ঘ্যটা জানতে চাইছে না। এ বির দৈর্ঘ্যটা কীভাবে বের করতে পারি দেখো, এটাতে তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি কি এটাকেও বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি না? তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ বলে এটা কত হবে 5। এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি না, এটা বৃত্তের ব্যাসার্ধ কত হবে তাহলে 5। তাহলে দেখো আবার এতটুকুনি তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা, তাহলে এটা 5 এটা 3, তাহলে এটা কত হবে বলো তো? এটা কিন্তু 4 হবে। এটা তুমি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে দেখো, এটা 4 হবে। আর এটা একটা প্যাটার্ন, যদি 3 4 5 এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, ওকে, এটা যদি 4 হয় তাহলে তোমার এটাও কত হবে 4 না, 4, তাহলে টোটাল কত হচ্ছে 8। ওকে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই এমসিকিউ টোটাল মিলায়ে আগের ক্লাসে 10টা দেখাইছি আর এই ক্লাসে 10টা, নেক্সট ক্লাসে আর 10টা দেখাবো। সো তাহলে এই মডেলটা আমাদের শেষ হয়ে যাবে। সো যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখছো আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবা। আর অন্তত একটা কমেন্ট বক্সে জানিও যে কোন কোন এমসিকিউগুলা তুমি নিজে নিজেই পারছো। ঠিক আছে, সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও।